অঘ্রাণের সকালে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি, হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। তখন অগ্রহায়ণ মাস, বাংলার অগ্রহায়ণ মাস মানে ঠান্ডার দিন। ঠান্ডার দিনে আমরা জানি যে ঘাসের উপর শিশির জমে, কিন্তু লেখিকা এখানে বলছেন যে এখনো ঘাসের উপর শিশিরই আছে, মানে শিশিরটা ভেঙে যায়নি, কারণ রৌদ্র এখনো আসেনি, সকাল এখনো হয়নি, মানে এখনো ভোর চলছে প্রথম, ওই জন্য বলছে ঠান্ডার স্বর ভাঙেনি। বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি, মানে এখনো বাস স্ট্যান্ডের কোনো দোকান খুলেনি, মানে এখনো সবাই শহরের সবাই ঘুমোচ্ছে, এখনো রাত্রে আসে। হারা, দারুণ এখানে মনে রাখতে হবে, হারা মানে হারুন। হারুন নামে একটি মুসলমান ছেলেটি গৌরবী নামে একজন হিন্দু মহিলার বাড়িতে আসলো। কেন হিন্দু মুসলমান বলছি, গল্পটা পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিবে এরে কথা ওর সরগর হয়নি এখনো। হারা নামে বা হারুন নামে ছেলেটির বয়স এখন 7 বছর। আর আমরা জানি 7 বছরের কোনো ছেলে কথা বলতে পারে, স্পষ্টই কথা বলতে পারে, কিন্তু হারা স্পষ্ট কথা বলতে পারে না, তার জিহ্বাতে আড়ষ্ট লেগে যায়, মানে সরগর হয়ে যায়, আড়ষ্ট লেগে যায়, কারণ বয়সটা 7 হলেও সে কথা বলতে পারে না, কারণ ছোট থেকে সে সেভাবে খাবার দাবার পায়নি, অপুষ্টিজনিত অবস্থায় ভুগছিল, তার বাড়ির অবস্থা খুব শোচনীয়, সে দুঃখী পরিবারের ছেলে, তাই সে কথা বলতে পারেনি। মাঝে মাঝে কথা আটকে যায়, ওই জন্য ওর মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি, ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। হারা নামে ছেলেটি বলল, গৌরবী নামে হিন্দু মহিলাটিকে সে মাসি বলে ডাকতো। তো বলছে মাসি, ললে না মানে নড়ে না, মাসি মা নড়ছে না, ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না, আমি মাকে ডাকলাম মা রা, রা মানে আওয়াজ করে না, রা কারে না, শব্দ করে না মা। এখানে আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি হয়তো হারার মার মৃত্যুর একটা সংবাদ আমরা লক্ষ্য এখানে করছি। গৌরবী ওর নিরিনি আর থলি খুঁজছিল। গৌরবী নামে মহিলাটি নিরিনি, নিরিনি মানে হলো আমাদের গ্রাম বাংলায় আমরা খুপড়ি বা খুপড়া বলি, যার মাধ্যমে আগাছা পরিষ্কার করা হয়। যেমন পাট খেতে আগাছা পরিষ্কার করার জন্য নিরিনি দরকার, বা সকালে বাড়িঘর ঝাড় করা দেওয়ার জন্য আমরা নিরিনি ব্যবহারটা করি। তো গৌরবী মহিলাটা নিরিনি আর একটা থলি মানে বিএজি বেগ, বেগ খুঁজতেছিল। হাতে নিরিনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে। এখানে আমরা বুঝতে পারছি যে ওই যে হারার মা, ওই ছেলেটির মা, আর আমাদের হিন্দু নারী গৌরবী কি কাজ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি। গৌরবীরা আর হারার মা মিলে আগে কি করতো, ওদের খালপাড় যে আছে, খালপাড়ে থানকুনির পাতা, কচু শাক এগুলো ওরা কাটতো, জড়ো করতো। যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদরা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। যজ্ঞ ডুমুরের ডাল, কচু শাক, দুব্ব ঘাস যতগুলো আছে এগুলো হারার মা এবং গৌরবী এক জায়গায় জড়ো করে যশোদা নামে একজন মহিলা আছে ওনার কাছে বিক্রি করে দেন। কেন, যশোদা মেয়েটা বা মহিলাটা সকাল হলেই কলকাতা চলে যায় এবং সেই জিনিসপত্রগুলো কলকাতাতে বেচে টাকা নিয়ে বাড়িতে আসে, এবং সে কিছু টাকা গৌরবীদের হারার মাদের দিয়ে দেয়, কারণ এটা যে ও বেশি দামে বিক্রি করে আর এখানে এসে কম দামে দিয়ে দেয়, যেহেতু ও শহরে যায় তো ওর লাভটা একটু বেশি হয়। আর ইউ গেট? গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতা বাঁকা, আঙ্গুলগুলো পেছনে বাঁকা নো। গৌরবীরা যায় না কেন? গৌরবী আছে না, আমরা যদি ইংরেজি থেকে বলি, গৌরবী হচ্ছে হ্যান্ডিক্যাপ, ওর পা যে আছে পাটা খুঁতো, পাটা একটু পায়ের যে গোড়ালি আছে নিচের অংশটাকে আমরা বলি, এগুলো বাঁকা বাঁকা, আঙ্গুলগুলো পায়ের আঙ্গুলগুলো ওর পিছনের দিকে দাঁড় করানো, ওই জন্য গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। আর আমরা জানি শহরে গেলে তাড়াতাড়ি হাঁটতে হবে, ওই জন্য গৌরবী শহরে যায় না। শাক পাতা গুগলি তুলতে হারার মার উপরই নির্ভর। আরেকটা কথা, যে যে দুব্ব ঘাস, যজ্ঞ ডুমুর যতগুলো জিনিস আছে এগুলো যে জড়ো করে এই গৌরবী হিন্দু মহিলাটি কার উপরে নির্ভর করে? হারার মায়ের উপরই নির্ভর করে। এ টু জেড হারার মার উপরই ও নির্ভরশীল।
ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। আর যে দুব্য ঘাস, যজ্ঞ ডুমুর, কচু পাতা, এগুলো যেখানে সেখানে পাওয়া যায়। তো গৌরবীরা মনে করছে এগুলো ঈশ্বরের দেওয়া দান, ঈশ্বরের জিনিস, তাই যেখান সেখান থেকে তুলে এগুলো যদি বিক্রি করি তাহলে আমাদের কোনো পাপ বা গুনাহ লাগবে না, কারণ এগুলো ঈশ্বরের জিনিস, সব জায়গায় পাওয়া যায়। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল, বলল রা কারে না কেন? জানি না র। হারা যখন ওকে বলল যে মাসি মা ললে না, মাসি মা নড়ছে না, তখন আমাদের গৌরবী ওকে বলল রা কারে না কেন, তোমার মা কথা বলছে না কেন? আমাদের হারাটা বলছে জানি না। তখন গৌরবী বলছে র মানে থাম, আমি দেখছি ব্যাপারটা। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল, ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। আমরা দেখতে পেলাম যে হারা যে আছে, হারার বাবা ছিল ঘরের মিস্ত্রি, আমরা যেটাকে রাজমিস্ত্রি বলি এখন, যে ঘরের কাজ করে রাজমিস্ত্রি ছিল। আর ওই রাজমিস্ত্রি হওয়ার জন্য ওর একটা স্বপ্ন ছিল যে আমরা যতই গরিব হই একটা উঁচু দালান ঘর বানাবো। তো ওদের বাড়িতে একটা উঁচু দালান ঘর নিজে বানিয়েছিল হারার বাবা। আর এই রাজমিস্ত্রি এই ঘরটা বানানোর পর, মানে এত উঁচু দালান ঘর বানানোর পর হারার বাবা মারা গেল। কিভাবে মারা গেল লেখিকা বলছেন, ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল। ওই হারার বাবার বালিশের নিচে যখন সে ঘুমিয়েছিল, রূপোর হাসুলির মতো, মানে এখানে বলছে অর্ধচন্দ্রাকৃতি, এভাবে মানে চন্দ্রের মতো এখানে তুলনা করা হয়েছে। এভাবে একটা বিষ, নিয়র চাঁদা মানে এখানে মনে রাখবো একটা বিষধর সাপ ছিল, যে সাপ কামড়ালে মানুষেরা মারা যায়, এরকম একটা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল, হাতের আঙুলে কামড় দিয়েছিল সেই নিয়র চাঁদা অর্থাৎ বিষধর সাপটি, তার ফলে ব্যথাটা খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়ে হারার বাবা মারা গিয়েছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকরাই ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। যখন হারার বাবা মারা গেল, তো একটা মাদুরে মুড়ে হারার বাবাকে যখন লোকেরা উঠোনে উঠাইছিল, তখন ওর সমাজের লোকেরা, এটা ইন্টারেস্টিং কথা, ওর সমাজ মানে হারাদের সমাজ, মুসলমান সমাজ, এই মুসলমান সমাজের লোকরা তাকে যখন উঠোনে নিয়ে আসছিল তার মারা যাবার পর তাকে মাটি দেওয়ার উদ্দেশ্যে, তখন ওর উঠোনে সবাই থুতু ফেলেছিল। জানো থুতু ফেলে কি বলেছিল? ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি, বলছে তুমি ঘরামি মানুষ, তুমি রাজমিস্ত্রি মানুষ, তুমি কেন দালান ঘর বানাবা, তুমি কেন পাকা ঘর বানাবা? সে যে পাকা ঘর বানাইছিল সেটা অসহ্য হয়েছিল কার? তার সমাজের লোকদের, সেই মুসলমান লোকদের। ওই জন্য সেদিন যেদিন মারা গিয়েছিল সেদিন উঠোনে গিয়ে তার সমাজের লোকেরা থুতু ফেলেছিল। বুঝা যাচ্ছে? তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি, মনে করেছে কাঙালের আস্পর্ধা। তখন হারার মা হরপে হরপে বুঝতে পেরেছিল যে এত ভালো ঘর তোলা লোকেরা তাদেরকে ভালো বলেনি, কারণ লোকেরা তাদের মনে করেছিল কাঙালের আস্পর্ধা, অর্থাৎ তুমি কাঙাল মানুষ, তুমি গরিব মানুষ, তুমি অধ্যত্ত দেখাবে কেন, তুমি আস্পর্ধা দেখাবে কেন, তুমি বড়লোকি ভাব দেখাবে কেন? এই জন্য সমাজের লোক সেটা মানে নিতে পারেনি। তোমরা জানো সমাজের লোক কেমন হয়। তোমার ছেলে বিবির ভিখারির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পাল বাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? তুমি তো, এবার লোকেরা জিজ্ঞেস, তোমার ছেলে বিবির ভিখারির দশা, তাই না? তোমার স্ত্রীর, তোমার ছেলের অবস্থা ভিখারির মতো, আর তুমি পাল বাবুদের চেয়ে বড় ঘর তুলো। মানে সেই এলাকার সম্ভ্রান্ত পরিবারের লোকেরা ছিল পাল বাবু, তারা বড় বড় দালান ঘর বানাতো। তো লোকেরা এটা অনুমান, লোকেরা এটা বলতো যে তুমি পাল বাবুদের থেকে বড় ঘর বানাবে কেন? তুমি গরিব মানুষ, তুমি মাটির ঘরে শুবে, তুমি পাল বাবুদের থেকে বেশি বড় ঘর বানাবে কেন? তারপরে ও তো মারা গেল, সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়েও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। আর প্রত্যেক দিন ও মারা যাবার পর লোকেরা যখন এসব কথাবার্তা বলতে লাগলো, হারার মার প্রত্যেকদিন রাত্রে এইভাবে জ্বর আসছে। জ্বর আসার জন্য ওর চোখের উপর হাত চাপা দিয়ে ও শুয়ে শুয়ে নিজে নিজে শুয়ে থাকে এবং কান্না করে।
গৌরবীর হঠাৎ ভুল ভেঙে যায়। গৌরবী এখন হারা যে বলেছিল মাসিমা লোলে না, তো ওই জন্য গৌরবী হারার পিছন পিছন কার বাড়িতে এসে পৌঁছালো, এখন হারাদের বাড়িতে এসে পৌঁছালো। আলো কাঁদিস নাকি, ওর বান্ধবী হয় গৌরবী হারার মা, তো বলছে আলো, ডাকছে একটা শর্ট নাম যে আলো তুমি কাঁদছো নাকি। হারার মার অনুমান ছিল যে ও প্রতিদিন রাত্রে শুয়ে শুয়ে কাঁদে, তো আলো হয়তো কাঁদছে, ওই জন্য হারাটা ওর মাসিকে বলতে গেছে যে মাসি আমার মা কান্না করছে। বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল, পেছনে সরে গেল, দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা, কাকাকে বল মাসি ডাকে। এটা বলে যখন সে গৌরবীকে ডাকছে, গৌরবী কোনো সাড়া দেয় না, ওই জন্য গৌরবীকে হারার মা কোনো সাড়া দেয় না, ওই জন্য গৌরবী কি করলো, তাদের যে দরজাটা যে কপাট আছে, এখন আমরা যেটাকে গেট বলি, সেই গেটটাকে খুলে দিয়ে হারার মার কাছে গেল, কে, গৌরবী গেল, গিয়ে কি বলছে, হারাটাকে বলছে, তার 7 বছরের ছেলেটাকে বলছে, হারা যা তোর কাকাকে খবর দে, বল যে মাসি ডাকে, মাসি বলতে আমি ডাকছি, তোমরা কাকাকে খবর দাও। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মট বয়, আজ ছিল না, হারার যে কাকা আছে সে বাস স্ট্যান্ডে কাজ করে, কিসের কাজ, মোট বইয়ের কাজ। মোট বই মানে কুলির কাজ। কুলি কাকে বলে জানো, যারা জিনিসপত্র ট্রেনে চাপাই দেয় তাকে বলা হয় কি, কুলি। তো হারার কাকা ছিল মোট বই, হারার কাকা কি ছিল, কিন্তু আজ বাস স্ট্যান্ডে হারার কাকাও আসেনি, আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। ওর কাকা যেহেতু আসলো না, দুপুর পেরিয়ে গেল, বিকেল হয়ে গেল, তো ওর যে বন্ধু বান্ধব ছিল রাজমিস্ত্রিরা, সে সবাই রাজমিস্ত্রিরা এসে হারার মাকে, তাহলে এখানে আমরা জানলাম হারার মায়ের নাম আয়েছা বিবি। সেই আয়েছা বিবিকে সবাই, তোমরা জানো মুসলমানেরা মারা গেলে কবরস্থান নিয়ে যায়, তারা নিকটবর্তী কবরস্থানে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে গৌরবী 7 বছরের ছেলে হারাটাকে বলল, হারা সঙ্গে যা হারা, তুইও মাটি দে তোমার মাকে। বিকেলের পরন্ত আলোয় একা একা জঙ্গডুবুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল, নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল আমি বা কোথায় মরবো, কে মুখ সলা করবে কে জানে। আজ বিকালে যখন জঙ্গডুবুরের ডাল একা একা ভাঙতেছে গৌরবী, তখন ওর মনে অনেক কষ্ট, সে মনে মনে ভাবছে যে হারার মাটা তাও মারা গেল, তাও ওর একটা ছেলে আছে, ছেলে তাও ওকে মাটি দিল, ওর কপালে ছেলের মাটির ছিল, কিন্তু আমার তো কেউ নেই, আমি যে মরবো তো আমার মুখে শলা করবে কি। শলা মানে হিন্দু রীতি অনুযায়ী যদি কেউ মারা যায় তাহলে তার সব থেকে বড় সন্তানটা চিতায় প্রথম আগুন দেয়, একে বলা হয় শলা, কি বলা হয়, শলা। আর গৌরবীটা ভাবছে যে আমার তো কেউ নেই, আমি যদি মরে যাই তো আমার চিতায় আগুন দেওয়ার মতো কেউ নেই। হারার মাটা মরে গেল, দুঃখী মা মরে গেল, কিন্তু তার ছেলেটা ছিল মাটি দেওয়ার জন্য, আমার কেউ নেই। এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে, কয়েকটা স্টেশনের পথ মাত্র, সেখানে গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে, ওর ছেলে নিবারণ সেখানেই আছে। এগুলো যখন ভাবে গৌরবীর খুব কষ্ট হয়, তখন ও রেল লাইনের দিকে তাকিয়ে থাকে, কয়েকটা স্টেশন গেলেই রেল লাইন পাওয়া যায়, ওখানে গৌরবীর লোকেরা, মানে গৌরবীর সমাজ কি হিন্দু সমাজের লোকেরা ওখানে দেশ ভাগ হবার পর, এখানে একটা কাহিনী আছে যে দেশ ভাগ হবার পর আমরা জানি তথাকথিত বাংলাদেশ থেকে অনেক হিন্দু অত্যাচার হয়ে আমাদের দেশে চলে আসছিল, তো জায়গা জমিন পায়নি, বিভিন্ন জায়গায় সরকার থাকতে দিয়েছিল, সেই জায়গাগুলো তাদের দখল করেছিল। তো এখানে লেখিকা বলছেন যে গৌরবীর সমাজের লোকরা ওই রেল লাইনের পাশে থাকে, ওখানে ঘর বেঁধেছে। আর তোমরা জানো সেখানে আরো একজন থাকে, তার নাম নিবারণ। আর নিবারণ কে, নিবারণ তার ছেলে, নিবারণ তার ছেলে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দেব। গৌরবী থাকতে পারতো ওর ছেলের কাছে, কিন্তু ওর কপালে ছিল না। লেখিকা বলছেন যে একটা ছেলে বিয়ে করলে তার বউ আসার ফলে কি হয়, তার শাশুড়িটাকে সে নানা কুমন্ত্রণা দিয়ে ছেলেটাকে শাশুড়ি থেকে দূর করে দেয়, কিন্তু এখানে সেটা হয়নি। নিবারণ বিয়ে করার আগে মাকে তার সংসার থেকে ত্যাগ করে দিয়েছে, মাকে শুধু একটাই কথা বলেছে, পুটির বাড়ি যাও। পুটি হলো নিবারণের বোন তথা গৌরবীর মেয়ে, ঠিক আছে। বলছে তুমি পুটির কাছে যাও, অর্থাৎ
তোমার মেয়ের কাছে যাও, মাঝে মধ্যে আমি খবর নেব তোমার। মেয়ের কাছে কেন মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই অভোলে না। তখন গৌরবী বলছে, কেন মেয়ের কাছে কেন যাবো, আমি তোমার কাছে থাকবো। তখন নিবারণ মনে করে দিচ্ছে হয়তো কিছু সাল আগে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। সে বলছে মনে নাই। যখন এই কথা বলেছে তখন গৌরবীর মনে পড়ে গেছে সেই কিছু সাল আগের ঘটনা। আমরা পরে বলবো সেই ঘটনাটা কি। গৌরবী তখন মনে করলো যে নিবারণ কতই হিংসুক লোক, কখনো সে জিনিস ভুলে যায় না। সে অনেক হিংসা পরায়ণতার বসে তার মাকে এখন তার মেয়ের বাড়িতে যেতে বলছে। কি হয়েছিল সেদিনকার ঘটনা এখন পড়বো। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান। চলে আসছিল পুটির বিয়ে, অর্থাৎ আমাদের গৌরবীর মেয়ের যখন বিয়ে হয়, তো নিবারণের বাবা তাদের যে ঘর তৈরি করার জন্য টাকা ছিল, সেই টাকাগুলো ভেঙে একটা সাইকেল, একটা টর্চ, ডাউরি দেওয়ার জন্য, ডাউরি মানে দান, যেটাকে আমরা বলি দান তো না, সেটাকে জুলুম, ডাউরি দেওয়ার জন্য কি করেছে, এই টাকাগুলো জড়ো করেছে। জড়ো করে কাকে দিবে? তার জামাইকে দিবে। আর তার জামাই ছিল বাসের কন্ডাক্টর। আর প্রত্যেকটা মাই চাই তার সন্তান বা তার মেয়ের সন্তানটা যেন একটা ভালো লোকের, পুরুষের কাছে, এমন একটা পুরুষের দরবারে সে তার পুরুষ স্বামী হোক, যাতে করে সে ভালো মতো খাওয়াতে পারে, পড়াতে পারে, একটা ভালো কাজ করতে পারে। তো ও যেহেতু বাসের কন্ডাক্টর ছিল সেই যুগের, তো একটা ভালো চাকরি ছিল ওর। তো ওই জন্য কি করেছে, বাড়ির টাকা ভেঙে দিয়ে সাইকেল, ঘড়ি, সব টর্চ কেনার টাকা, সব টর্চ কিনে দিয়েছিল কাকে? বাসের কন্ডাক্টর জামাইকে। আর এটা সহ্য হয়নি কার? নিবারণের। নিবারণের তখন অনেক বয়স কম, তাই সে তার মাকে বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান কি, তোমার কি একটা সন্তান, আমিও তো আছি, আমাকেও কিছু দাও, সব তুমি পুটিকে দিয়ে দিবে। তখন কি হয়েছিল, বাপ ছেলেতে খুব বেঁধেছিল। তখন নিবারণের বাবা আর নিবারণের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল। গৌরবী বলেছিল, তার মা বলেছিল, তোরা তো রিস কেন রে? তোরা রিস মানে হিংসা। নিবারণকে বলে, তোর কেন হিংসা রে? সময়ে পুটি আমায় ভাত দিবে, কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? তখন এই কথাটাই গৌরবীর জীবনের দুঃখ হয়ে ওঠে। গৌরবী বলেছিল, আজ ঠিক আছে, তোমাকে আমাকে কিছু তুমি এত হিংসা করো কেন? আজকাল কি মেয়েগুলো মাকে খাওয়ায় না? আমার পুটি যে আছে, একদিন এমন আসবে যে পুটি আমাকে খাওয়াবে, তোমার আমার দরকার নেই। এই কথাটা বলেছিল সেদিন রাগের বসে গৌরবী। আর সেই কথার জন্য আজ নিবারণ তাকে ভাত দেয় না। বলছে, তুমি তো বলেছিলে পুটির কাছে বলে থাকবে। সেই ছোট্টবেলার কথা এখনো সে মনে রেখেছে, মস্তিষ্কের কথাও না কথাও তার সেই কথাটি বসে গেছে। ভালো সময়ে বোঝা যাবে, নিবারণ বলেছিল। নিবারণ বলে, ঠিক আছে, সময় আসুক, টাইম আসুক, তুমি বুঝতে পারবে। আজ টাইম এসেছে। যখন নিবারণ খুব সম্পদশালী, একটু সুখে খাচ্ছে, তখন সে তার মাকে দেখে না, কারণ সে তার মাই তো বলেছিল যে আমি পুটির বাড়িতে গিয়ে খাবো। কি হিংসা, প্রতিহিংসা পরায়ণ ছেলে নিবারণ, বুঝে যাচ্ছে। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করলো, নিজের বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো। কত বছর কেটে গেল, নিবারণ একটা পাকা ঘর তুললো, তাদের যে মেঝেটা আছে মানে বিল্ডিংস করলো সবকিছু, আর নিজে বিয়ে করতে না করতে, বিয়ে হওয়ার আগে মাকে ভাত দিতে অস্বীকার করলো, মাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল, বলছে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। সে আজ 8 বছরের কথা, বাঁশের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা, মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামেই আছে। আর এই ঘটনা হবার 8 বছর হয়ে গেল। আজ যে গৌরবীর এমন অবস্থা, তো গৌরবী কিন্তু মেয়ের বাড়িতে কিভাবে যাবে? কারণ মেয়ের যে জামাই ছিল, যে বাস কন্ডাক্টরের চাকরি পাইছিল, সেই চাকরিটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খুইয়ে গেছে, সেই চাকরি আরও নাই। তো মেয়েও এ বাড়ি ও বাড়ি করে খায়। আর কোনো মা চায় না তার মেয়ের বোঝা হয়ে যেতে। তার মেয়ের বাড়িতে যদি যায় তো মেয়ে তাকে কি খাওয়াবে? কারণ মেয়েই তো খাবার নাই, মেয়ে এ বাড়ি ও বাড়ি করে খায়। আর গৌরবী আজ এই গ্রামে, যে গ্রামের কথা বলছি আমরা, গৌরবী এই গ্রামে 6 অথবা 7 বছর ধরে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। আর যখন গৌরবীর এরকম শোচনীয় অবস্থা, এই শোচনীয় অবস্থাকে লক্ষ্য করে একজন ভদ্রলোক নাম মুকুন্দ, সে গৌরবীকে এখানে, এখন যেখানে গৌরবী আছে সেখানে, সেই গ্রামে নিয়ে আসে। মুকুন্দ কেমন? লেখিকা বলছেন, বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। মুকুন্দ খুব পরিশ্রমী মানুষ, অসুরের মতো, দানবের মতো তার হাতে শক্তি।
এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। তো কি করেছে, অনেক জায়গা জমি আছে মুকুন্দর। তো আজকালকার লোকগুলো না খুব খারাপ। যেমন আমার যদি অনেকটা জমি জায়গা থাকে আর সেই জায়গায় যদি আমি দখল না রাখি জায়গাটা, তাহলে অন্য কেউ যদি সেখানে ঘর বাঁধে, তাহলে 12 বছর 13 বছর পর সে বলবে যে এই জায়গাটা আমার। মুকুন্দ এটা ভাবছে যে কি হয়েছে, যে এটা খুব খারাপ হবে যদি অন্য লোক দখল করে। তো ওই গৌরবীকে তাকে ডাকছে, গৌরবীর তো কেউ নাই, হয়তো ওকে বলছে যে আপনি এখানে থাকেন, কিছুদিন থাকবেন, এই তো মারা যাবে, তারপর আবার দখলেও থাকবে লোকগুলো, তার উপরে জবরদখল করে সেই জমিটা নিতে পারবে না। ওই জন্য গৌরবীকে ঠাই দিয়েছিল কে, মুকুন্দর এখানে একটা স্বার্থ ছিল, তাই না, যে আমি যদি গৌরবীকে ঠাই দিই, গৌরবীর কেউ নাই, তাহলে জমি জায়গাটা একটা দখলে থাকবে আর গৌরবী চারিদিকে জমি জায়গাটা দেখভাল করতে পারবে। আর ইউ গেট? ঘরটুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে, উঠোনে যা হয় দুটো শাক পাতা আজ খেতে পারবে না, এই ঘরটুকু দিচ্ছি পিসি, এই ঘরটুকু নিয়ে তুমি থাকো, তোমার ছেলে নিবারণ যদি দেয় ভালো ভালো, যদি না দেয় এই ঘরের আসে দেখতে পাচ্ছ না শাক পাতা যজ্ঞ ডুমুর এগুলো আছে, এগুলো তুমি পুড়িয়ে বেচে দিবে, এগুলো খেয়ে থাকতে পারবে না, এগুলো খেয়ে তুমি থেকে যাবে। গেট? বেঁচে থাক বাপ, এই কথা বলেছিল গৌরবী, যে বাবা তুমি আমার অনেক সাহায্য করেছো, অনেক বড় হও, বেঁচে থেকো বাবা। বলে গৌরবী এই গ্রামে বা এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। আর এই গ্রামটার বৈশিষ্ট্য কেমন, গ্রামটা খুব ভেতরে, খুব ভিতরে গ্রামটা। গ্রাম বললে হয়, না বললেও হয়, ঠিক যে গ্রাম বলবো তেমন না, না বললেও হয়, গ্রামের মতো না, মানে একটু গ্রাম টাইপ, বা না বললেও চলে। না বড় রাস্তার উপর, না শহরের খুব কাছে, গ্রামে কোনো বড় রাস্তাও নাই, আর এরকমও না যে শহরের খুব কাছে, বলা যাবে না, কি বলবো, গ্রাম বলবো, লেখিকা কনফিউজ, কি বলবো বলা যায় না। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুবেলা ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট পাবো, মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। এখানে এসে গৌরবী বুঝতে পারছে না সে তার ভাতটুকু জোটাবে কিভাবে। তার ছেলে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু, টিকিট কাটে, কন্ডাক্টর, কত টাকা ইনকাম করে, মাকে দিয়েছিল 5 টাকা করে কয়েক মাস, 5 টাকা মানে বিশাল ব্যাপার, 1-2 টাকা কয়েক মাস দিয়েছিল, তারপর আর দেয়নি। খিদের জ্বালাই গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাঁতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়ছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। খিদের জ্বালাই গৌরবী মাঝে মাঝে কি করে বলতো, আলু সেদ্ধ করে খাই, যেগুলো আলু আছে কোনো মতো সেদ্ধ করে খাই। আর কাঠের ঠান্ডার দিন, যেহেতু আমরা বুঝতে পারছি অগ্রহায়ণ মাস, এখানে ঠান্ডার দিনে একটা পরিবেশ আছে, যে ঠান্ডার দিনে আগুনে হাতগুলো সেকে নিতে নিতে গৌরবীর কি মনে পড়ছে বলতো, সেই তার ঝিকালের কথা। ঝিকাল মানে সে তখন কিশোরী ছিল, যখন তার বিয়ে হয়নি, সে কত সুন্দর জীবনযাপন করেছিল বা কিভাবে তার জীবনটা কেটেছিল তার কথা মনে পড়েছে। বউকালের কথা মনে পড়ছে, তার বিয়ে হয়ে যাওয়ার পর তার সাংসারিক জীবন কেমন হলো, এগুলো কথা তার মনে পড়ছে। তার মনে পড়ছে তার দেশের ঘরের কথা, যে দেশ অত্যাচারিত হয়েছে, বর্ডার টপকে এই দেশে আসছিল, সেই দেশের কথা তার মনে পড়ছে। তার মনে পড়ছে যে যখন আমি ঝিকাল ছিলাম, যখন যুবতী ছিলাম আমি, যখন আমার বিয়ে হয়ে গেছিল, পুকুর ঘাটে বসে সবাই মিলে বাসন মাজতে মাজতে মেয়েরা যেমন গল্প করে, আমরা কত গল্প করতাম, সে কাহিনীগুলো তার মনে পড়ে, নস্টালজিয়া হয়ে পড়েছে, তার মেমোরিতে সেগুলো উঠে আসে এবং সে অনেক দুঃখ পায়, আর এগুলো ভাবতেই থাকে সারাদিন। পারুলের মা, মেয়েরা কেমনে ভাবিয়ে দিছো, ভালো দিদি, ছাড়ক তো, গরম ভাত খাই। তখন পাশের একজনকে বলছে, পারুলের মাকে বলছে, পারুলের মা তোমার মেয়েকে কেমন জায়গায় বিয়ে দিচ্ছ? তখন পারুলের মা বলছে, দিদি ভালো আছে, 4 ওয়াক্ত গরম ভাত খাই। বিশাল ব্যাপার, তখন 4টা ওয়াক্ত মানে সময়, 4টা সময় মানে বেশিরভাগ সময়ও ভালো ভাত পাই, মানে আমার মেয়ে ঠিকই আছে। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যখন যেমন তখন তেমন চললে আমিনি জুটবে না, আমাদের জুটে কেমন করে নারকেল পাতা চাষ, কাঠিনে কুস্তে ভাত, শাক গুগলি জগডুমুরের ডাল নে জসিদের দাও, বিকালে পয়সা দিয়ে যাবে। তো এইগুলো গল্প হতে হতে তখন হারার মা সেখানে ছিল। হারার মা, মুসলমান হারার মা হিন্দু গৌরবীকে বলছে, যখন যেমন তখন তেমন চললে আমিনিও জুটবে না, বলছে যখন যেমন পরিবেশ চলছে, পরিস্থিতি চলছে, তখন তেমনই যদি তুমি চলাও, তাহলে আমিনি মানে হলো পান্তা
পানি হয় বা জল হয়, পান্তা ভাতের একটা জল থাকে না, রাত্রে ভাতগুলো রেখে দিয়ে সকালে ওটা পান্তা ভাত হয়। পান্তা ভাতের যে একটা জল আছে, সেই পান্তা ভাতের জলটাও জুটবে না যদি পরিশ্রম না করে, একটু না খাটো। তো বলছি কেমন করে আমি পরিশ্রম করবো, আমি কি করবো, আমার তো পা বাঁকানো, আমি তো পারি না। তখন বুদ্ধি দিল, হারার মা তাকে বুদ্ধি দিল, বলছে একটা কাজ করো, নারকেল পাতাগুলো আছে না, এগুলো চাষো, নারকেল পাতা দিয়ে ঝাড়ু টাড়ু বানানো যায়, তাই না, কাঠিগুলো কাঠি কুস্তে দিয়ে কাঠি বানাও, জগডুমুরের যে ডালগুলো আছে সেগুলো সব জড়ো করো, জড়ো করে যোশীদের দিয়ে দাও, যোশীরা কলকাতা যাবে, বিকালে এসে তোমাকে পয়সা দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে, এ হয়ে গেল ইনকাম তোমার। তাহলে এই বুদ্ধিটা কে দিয়েছিল, কাকে দিয়েছিল? হারার মার নামটা অব্দি গৌরবী জানতো না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। হারার মার যে কি নাম ছিল সেটা কিন্তু গৌরবী জানতো না। শুধু রমজান মাসে, তোমরা জানবে মুসলমানেরা রমজান মাসে মানে রোজার মাস থাকে, ওই রোজার মাসে তারা সাহারি বলা হয়, ফজরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজ অবধি, অর্থাৎ সন্ধ্যার সময় তারা কিছু খায় না, তারা উপোস থাকে। তো এই সময়টা পুরো 30 দিন এই নিয়মটা তাদের পালন করতে হয়, এটাকে ওরা রমজানের মাস বা পবিত্র মাস বলে। তো বলছে যখন তারা রমজানের মাসে রোজা পালন করত, তখন গৌরবী সেটা লক্ষ্য করত, আর তখন তিনি বুঝতে পেরেছিল যে হারার সমাজ একটু আলাদা, হারারা মুসলমান আর গৌরবীরা হিন্দু। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস কেন, গৌরবী জিজ্ঞেস করেছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়। বলছে আমার পা তো ল্যাংড়া, আমি তো হ্যান্ডিক্যাপ্ট আছি, আমার পা তো বাঁকানো, ওই জন্য আমি শহরে যাই না, তুমি যাও না কেন হারার মা? তো হারার মা বলছে ডরাই, আমার ভয় হয় দিদি শহরে যেতে, আমি ওই জন্য যাই না। কারণ শহরে গেলে কি ফায়দা বা লাভ, কারণ যোশীদের জিনিসপত্রগুলো এখানে কম দামে পাওয়া যায়, আর এই শাকটাগুলো নিয়ে যদি শহরে নিজের শহরে যেতে পারতো তাহলে একটু বেশি টাকা ইনকাম হতো, কার, গৌরবীদের বা হারাদের। তো কিন্তু হারার মাও শহরে যায় না কেন, ওর ডর হয়, ওর ভয় হয়। গেটিং না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেঁচেছে। না না, এমন না যে গৌরবী যখন ভাত রান্না করে তখন তার যেখানে ভাত রান্না করে সেখানে হারার মা চলে যায় না, কারণ তাদের সমাজ একটু আলাদা, কিন্তু তাদের এত আত্মিক সম্পর্ক যে তাদের বাড়ির উঠোনে বসে তারা উকুন বেঁচেছে। উকুন জানো না, আগেকার যুগের সমাজে দেখবি মেয়েরা একটা মেয়ে আরেকটা মেয়ের পিছনে বসে এভাবে উকুন, এর উকুন এ তুলছে, এর উকুন এ তুলছে, একটা লম্বা লাইন হয়ে যেত, এই উকুন ওরা বেছাবেছি করত। একই সঙ্গে দুজনে বসে বসে হাতুড়িদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির পুরো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় গ্রামে দেখবে সব মানুষগুলো সাইকেল নিয়ে সন্ধ্যাবেলায় হাট করতে আসে, এই হাট করে ফিরে যারা তাদের হাটুড়ি বলা হয়, সেই হাটুড়িরা যখন হাট করে বাজার করে ফিরে দেয়, তাহলে সেখানে যেগুলো বাঁধাকপি পচা বা শেষ হয়ে গেছে বা বাঁধাকপির নাই, মানে লাস্টের দিকে হাটে যেগুলো চলে না, সেই বাঁধাকপিগুলো ওখানে হাটের বাজারে পড়ে থাকতো, আর সেগুলো কুড়িয়ে নিয়ে আসতো কারা, গৌরবী আর হারারা, সেখান থেকে তারা সংসার চালাতো, খেত বা বিক্রি করতো পরের দিনে। থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়াইছে। তারপর কিছু কিছু বিলিতি বেগুন মানে আবার বেগুন ভাবো না, টমেটো, টমেটো টমেটো, ঠিক আছে, বিলিতি বেগুন মানে কিছু টমেটো পড়ে থাকতো, যেগুলো থেতলে যেত, সেই টমেটোগুলো তারা কি করতো, জড়ো করতো, এবং জড়ো করে সেই টমেটোগুলো রান্না করতো বা বাজারে বিক্রি করে তারা কিছু টাকা উপার্জন করত। সেই হারার মা ড্যাং ড্যাং নিয়ে চলে গেল, বড় দুঃখ হলো গৌরবীর, তার মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী, আর সেই হারার মা তাকে ছেড়ে চলে গেল, এটা ভেবে গৌরবীর দুঃখ হলো। আর গৌরবীর এই কথাও মনে হলো যে সে আগে চলে গেল তো সেই ভাগ্যবতী, হারার মাটাই খুব ভাগ্যবান, আমার ভাগ্য ভালো না। হারাটার কি হলো যোশী, ওর কাকা নিয়ে গেল, কে জানে মা। তখন গৌরবী জিজ্ঞেস করছে, আজ 7 বছরের একটা সন্তানকে ফেলে রেখে বাবাও মারা গেছে, মাও মারা গেছে, 7 বছরের সন্তান আবার কথা বলতে পারে না, ঠিক আছে, ভালো মতো, তো এখন তো ও তো একা পড়ে আছে, আর ওদের সমাজ আলাদা, ওই হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ও মুসলমান, ওদের সমাজ আবার আলাদা। তখন গৌরবী বলছে যোশীকে, যার কাছে ও জিনিসপত্র বিক্রি করে, যে হারাটা কি হলো যোশী, ওর কাকা কি নিয়ে গেল, কেন ওর কাকা আসতে চেয়েছিল না ওই দিনকে? তো যোশী বলছে, কে জানে মা, মা আমি জানি না, পিসি মা আমি জানি না, কে যে নিয়ে গেল জানি না, হারাটা কোথায় আছে। যোশী প্রায় ছুটে চলে, দারুণ ইম্পর্টেন্ট একটা লাইন পরীক্ষার জন্য, যোশীরা হাঁটে না, ছোটে, আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা, নারকোল পাতার কাঠি, যা পাই নেই, দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। কি অসাধারণ একটা লেখিকা লাইন লিখেছেন, যে যোশীরা প্রায় ছুটে চলে গেল,
মানে জোশীরা হাঁটে না ছুটে, এমন না যে জোশীরা আস্তে আস্তে বেড়াতে পারে না, জোশীরা খুব জোরে বেড়ায়। কারণ এখানে জোশীর ব্যস্ততার কথা বোঝানো হয়েছে। জোশীরা এত ব্যস্ততা, ওরা চাল বয়, এক ট্রেন থেকে অন্য ট্রেন, এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ঠিক আছে, শহরে গিয়ে এই জিনিসপত্র বিক্রি করা, ওই জিনিসপত্র বিক্রি করা, ওদের হাতে সময় নেই। তো ওই জন্য ওরা কি করে তোমার মতো বা আমাদের মতো সুখী জীবন যাপন কাটাতে পারে না, ওরা সারাদিন দৌড়াতেই থাকে। তাই সকালবেলা ও দাঁড়িয়ে কথা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায় ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমোয়, মার গাছের ধুধুলটা চিচিঙ্গাটা গৌরবীকে দিয়ে যায়। এটা ভেবে গৌরবী মাথাটা নাড়ালো। কিন্তু এখন হারা কি করে, হারা প্রায় এসে যে গৌরবীদের উঠোন আছে সেখানে বসে থাকে, ওদের গৌরবীদের যে গাছ আছে সেখানে হারা এসে ঘুমোয়। ওদের বাড়িতে, হারাদের বাড়িতে একটা ঝিঙে গাছ ছিল, গাছের যে ঝিঙেটা হয় সেই ঝিঙেটা থেকে শুরু করে চিচিঙ্গা মানে করলা, ঠিক আছে, সেই করলা, সেই গাছের যে ঝিঙে হয় সেগুলো কাকে দিয়ে দেয় হারাটা? গৌরবীকে, ওর মাসি গৌরবীকে দিয়ে দেয়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যাস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে। হারার মাথাটা ছিল বড়, শরীরটা ছিল খুব রোগা, কারণ অনেক ছোট থেকে তো উপোস করা, মানে প্রতিদিন খেতে পারতো না, ওই জন্য হারা এমন হয়ে গেছে। আর এত না খেয়ে থেকেছে যে ওর মনে হয়েছে যেন পৃথিবীর সবকিছু ও জানে, কিছু একটা বললে বলে আমি জানি, মানে এরকম একটা অ্যাটিটিউড বলা ভুল হবে, মানে এরকম একটা ওর ভাব, কারণ মানে এরকম একটা হয়ে গেছে ওর, কারণ ও তো খাবার পায়নি না, আদর পায়নি জীবনে, এভাবে ওর একটা বিজ্ঞ ভাব ওর শরীরে চলে এসেছে। কাকার সাথে গেল বুঝি। এখন হারা বাড়ি আসলে, গৌরবে বাড়ি এসে ভাবছে যে হারাটা মনে হয় কাকার সাথে গেল। কার সাথে? কারণ হারার কাকা কোথায় থাকে? বাস স্ট্যান্ডে মোট বয়, কুলি মজুরের কাজ করে। ভাবতেই ওর কষ্ট হলো, আজ ক বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছেন। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবের মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। অনেকদিন পর এই কথা ভাবতেই না গৌরবীর কষ্ট হচ্ছে যে কতদিন হারা আর হারার মা মিলে আমরা এক জায়গায় কত কথা বলেছি, শাক জড়ো করেছি। আর তোমরা জানো যে গৌরবীটা বেশি শাক জড়ো করতে পারতো না, হারার মা ওকে হেল্প করতো। তো ও নিঃসঙ্গতা কাটিয়ে, জীবনে কখনো একা থাকলে বুঝতে পারবে যে একা কি জীবন কাকে বলে। বলছে ওরা দুজনে গল্প করে দিন যাপন কাটিয়ে দিত, কিন্তু এখানে কি বলছে যে এখন যে তার নিঃসঙ্গতা ভুলিয়ে দেবে, এখন সে একাকে থাকতে হচ্ছে, ওই জন্য তার মনে বড় কষ্ট হয়, তার মনে পড়ে হারার মায়ের কথা। তখন এ ভাবছি একটা কাজ করা যাক, আজ আমি কাপড়গুলো কেচে ভালো করে পরিষ্কার করে চুলটা ভালো করে আঁচড়ে কাদের বাড়িতে চলে যাব? নিবারণের বাড়ি। কারণ নিবারণ তো তাকে ভাত দেয় না, তবুও নিবারণ যে রেল লাইনের পাশে ওদের ভালো ফ্ল্যাট জমি আছে সেই জায়গাটায় আমি যাব, আর বলবো দুটা ভাত দে নিবারণ। বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? নিবারণের পায়ে গিয়ে ওখানে বলে যে নিবারণ আমাকে দুটা ভাত দে, নিবারণ আমার ছেলে আমাকে দুটা ভাত দে, আমার খাবার নাই, আমাকে তুমি সঙ্গে করে রেখে দাও। এমন বললে কোন ছেলে আছে পৃথিবীতে যে তার মাকে ছুড়ে ফেলে দিবে? তার এটা বিশ্বাস ছিল। আবার বিশ্বাসটাকে হয় কি হয় না আমরা পরে দেখবো। তার এটা বিশ্বাস ছিল যে যখন সে মায়ের যাবে, যাবার পর যখন ছেলেকে বলবে, ছেলে তাকে আশ্রয় দেবে। ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। আর এগুলো ভাবতে ভাবতে একটা নারকেল পাতা নিয়ে গৌরবী বাড়ি আসলো। নারকেল পাতা থেকে কাঠি বের করা যায়, তোমরা জানো, ঝাড়ু বানানোর জন্য কাঠি বের করলো, আর এটাতে অনেক সময় যায়, লেখিকা বলছেন। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। তারপর বাকি সময়টা সে উকুন কাটছে, তাই না, আইডিয়া করে, নিজের মাথাটা ধরছে, পেটাত করে মারছে, আইডিয়া করে উকুন ধরছে। সন্ধ্যাবেলা তো এক গাল খুদ চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। আর সন্ধ্যাবেলার ও চিন্তা করে না, কারণ অল্প একটু যদি খুদ থাকে, খুদি টাইপের কিছু, ঠিক আছে, আর এক মুঠো চাল খেয়ে ওগুলো হালকা ওগুলো খেয়ে আর এক গ্লাসের মতো বা কিছু জল খেয়ে সে কি করবে? ঘুমিয়ে পড়বে। বাড়ি ফিরে গৌরবী দেখে উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? টাকা আসতে বন্য, এখানে বন্য, যেটা খুশি সেটা জিও মর্গা, সে কি বন্য? এখানে গৌরবী এসে ওর দিমাগ আউট হয়ে গেছে। গৌরবী এসে দেখছে আরে এখানে হারা বসে আছে। ও ভাবছে হারা হয়তো কার সাথে চলে গেছে, কাকার সাথে। তুই কেন বসে আছিস কেন? কাকা আসতে বন্য, মানে আমাকে কাকা আসতে বললো এখানে। হ্যাঁ, তোর কাকা তোকে সঙ্গে নিয়ে যায়নি, এখানে আসতে বললো বন্য, যেটা খুশি সেটা যে মর্গা, মানে যেখানে খুশি তুমি সেখানে গিয়ে মরো। সে কি এমন কথা বলে কেন? বন্য, ও তো আড়ষ্ট লেগে থাকে ওর জিহবাই, তো আর বলতে পারছে না, বলে মানে বন্য মানে বললো যে আর মনে নাই, ওর কথা মনে থাকবে না। হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল,
কাকার ঘরে কাকি নাই, কাকা টেনে ঘুরে দেশে দেশে যায়। বলছে হারার কথাগুলো মনে থাকে না, তো হাতে গুনে গুনে ও বলছে না কাকার ঘরে কে নাই, কাকি নাই, মানে কাকা বিয়ে করেননি, কাকা ট্রেনে ট্রেনে ঘুরে এই শহর থেকে ওই শহরে যায়, দেশে দেশে যায়, মানে ট্রেন এই শহর থেকে এই শহরে যায়। তো নিজের কাকা? মা বলতো নিজের নয়, তো নিজের কে আছে? মা বলতো কেউ নাই, যা দাওয়াই খেয়ে সোগা, ও তো নিজের কাকা হবে না। মা বলতো যে নিজের আমার আমার নিজের কাকা না, তোর নিজের কি আছে? মা বলতো আমার নিজের কেউ নেই। এই কথা শুনে গৌরবী বলে যা যা ওখানে দাওয়াই গিয়ে আমাদের যেখানে ঘুমা যা ওখানে গিয়ে শুয়ে যা তুই। গৌরবী নিজে এক গাল খুদ খেলো, হারাকে এক গাল দিল, তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে চিনতে ওর মাথা ঘুরে গেল, হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই। গৌরবী একটু খাইলো আর এক গাল খাবার পর হারাকে আবার কি দিল, একটু খাবার দিল, আর মাটিতে বিছিয়ে নানান চিন্তা মাথায় ওর গৌরবীর, যে হারা কার কাছে থাকবে এখন, কি বিপদ, ওর নিজের কেউ নাই। হারা যদি নিজের না কেউ না থাকে তো কিভাবে থাকবে? এক তো হারার ধর্ম আলাদা, হারার সমাজ আলাদা, আমি তো হারাকে রাখতে পারি না, কারণ আমার সমাজ, তাহলে হারাকে রাখলে আমার সমাজ আবার আমাকে দেখতে পাবে না। তো এটাও ভাবলো। হারার মার কথা মনে পড়লো, ছেঁড়া কাপড় গেরো দিয়ে পরা, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল। তার হারার মায়ের কথা মনে পড়লো, যে হারার মা তার জীবনে তো ভালো কাপড় নাই, সবসময় ছেঁড়া কাপড় পরতো, চেহারাটা খুব রোগা রোগা, খুব পাতলি, আর চুলগুলো না এক মাথা, কত বড় চুল, চুলের বাহার খুব, চুলের সৌন্দর্য না এত সুন্দর, খুব সুন্দর চুলটা ওর, কোকড়া ফুরফুরে, একদম ফুরফুরে, একদম বাতাসে ভাসমান চুলগুলো ওর। গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই, গয়না গরিব লোকের আবার গয়না, হ্যাঁ, গলায় শুধু একটা মাদুলি বা তাবিজ ছিল। দুঃখীর দুঃখী, লাইনটা মনে রেখো, বারবার মনে রেখো, বারবার পড়বে, দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবের বউকালের শাশুড়িরা বলতো, তেল জল দাও, মাথায় দাও, ভাত দাও, পেটে খাও। এত দরিদ্র, এত দুঃখী আমি জীবনেও দেখিনি। আমি তো দুঃখী আছি, আমার থেকেও দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র ছিল হারার মাটা। আমাদের যখন আমার বিয়ে হয়েছিল, তা আমার শাশুড়িরা এই কথা বলতো, এরকম যদি দুঃখী লোক দেখতো, তা আমার শাশুড়িরা কি বলতো, তেল জল দাও, ওই যে গরিব লোকটি, ভিখারি লোকটি আসছে, ওকে তেল দিয়ে দাও, আর কি দিয়ে দাও, জল দিয়ে দাও, তেল ও মাথায় দিবে, আর জলটা হাতে করে নিয়ে বা কিছু করে নিয়ে খেয়ে নিবে। এত গরিব, গরিবের গরিব, দুঃখের দুঃখী ও। এবার বলছি, নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মার সাত কুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের হাত পেটা অন্ন জোটে না জোটে, তাছাড়া গৌরবী কেমনে করে বা হারাকে ঠায় দেয়? হারা কি তার ধর্মের মানুষ না না তার সমাজের? তখন গৌরবী মনে মনে ভাবছে, নিজের হারার যদি নিজের কেউ থাকতো, তাহলে হারাটার এমন অবস্থা হতো না। এটা চিন্তা করতে থাকে, হারার সাত কুলে, হারার বংশে কেউ নাই, এটা ভেবে ভেবে ও চিন্তা করে, হঠাৎ আবার ও মনে পড়ে, নাই তো আমি কি করব, নাই তো আমি কি করব, আমার তো নিজেরই খাবার জোটে না, তাও আমি ওকে কিভাবে খাবার দেবো? তারপর আবার তার পরক্ষণে তার মনে পড়ছে যে আমি কিভাবে হারাটাকে রাখবো, তাকেও তো রাখতে পারবো না, কারণ হারাটা তো আমার ধর্মেরও লোক না, আমার সমাজেরও লোক নয়, আমি কিভাবে তাকে রাখবো, হারা তো মুসলমান। এটা মনে পড়ছে কার? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে, ইতিমধ্যে হারা পাশে ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে একটু হালকা হালকা করে, বুঝি মার কথা ভাবে। গৌরবী অস্পষ্ট বলল, মানে গৌরবী স্পষ্ট নয়, অস্পষ্ট বলল যে হয়তো মেয়েটা কার কথা ভাবতেছে, মায়ের কথা। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল, হারার গায়ে হাত দিয়ে বলল, কাঁধ ফিরে সোহারা, স্বপ্ন দেখিস, ভয় কি? তারপর একটা চাটাই নিয়ে উপরে দেওয়ার জন্য হারার কম্বলের মতো হারার উপরে দিল, কম্বল তো না, চাটাই বলা হয়, ওটা হারার দিল, আর হারাকে বললো, মেয়ে তুমি না কাঁধ করে শো, কাঁধ জানিস না, ডান কাতে শো বা বাম কাতে শো, তুমি ভয় কেন, তুমি স্বপ্ন দেখছো, ভয় করো না, আমি আছি তো, ভয় কি, ভয় কিসের ভয়, ভয় করো না, তোমার মা নাই তো, মাসি আছে, ভয় করো না। গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝলো, তখন গৌরবী মনে মনে ঠাকুরকে, ঈশ্বরকে, দেবতাকে ডাকলো, ডেকে ডেকে সেও ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। দিন মনেও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। কি ডেঞ্জার একটা লাইন, মানুষরা দিনে যা পায় না তা স্বপ্নে কিন্তু পেয়ে যায়। আমরা কত চিন্তা করি, কত ভাবি,
সেগুলো বাস্তবে হয় না, কিন্তু স্বপ্নে গেলে সেগুলো সব সম্ভব। এখন আমাদের লেখিকা স্বপ্নে কি দেখছে, লেখিকা বলছেন যে গৌরবী স্বপ্নে কি দেখছেন। দেখো স্বপ্নের গৌরবীটা কেমন, অরিজিনাল গৌরবীটা কেমন আর স্বপ্নের গৌরবীটা কেমন, এখানে পার্থক্য আমরা দেখব। স্বপ্নের গৌরবীর মাথায় তেল জব জব করে, ফরনে গোটা কাপড়, পেটে ভাত। দারুণ একটি স্বপ্ন, খালি খাওয়া বাঁচে থাকার স্বপ্ন। স্বপ্নে গৌরবী দেখছে সে তার মাথায় পুরা তেল দিতে পেয়েছে, জব জব করছে, আমরা যেটাকে বলি যে খুব তেল, মাথায় খুব তেল দিয়েছে স্বপ্নে। দেখো একটা তেল কিনা তার জীবনের স্বপ্ন, পরনে দেখছে, স্বপ্নে দেখতে পাচ্ছে সে পুরা একটা গোটা কাপড় পরেছে তার জীবনে, আর অর্ধ কাপড় নেই, ময়লা কাপড় নেই, সেটা গোটা ভালো কাপড় পেয়েছে, পেটে ভাত, সঙ্গে আবার বোনাস, ও ভাত পেয়েছে, অনেকদিন পর অনেক ভাত পেয়েছে। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। আহারে, স্বপ্নে দেখলো তার ছেলে নিবারণ তাকে এত আদর করে, ছেলেকে মাথায় করে রাখছে পুরো আদর করে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। আরো একটা স্বপ্ন মারাত্মক, যে স্বপ্নে সে দেখতে পারলো হারার মা তাকে একটা অন্য দেশে নিয়ে গেল। সেখানে থানকুনি পাতা আর দুর্ব ঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল, এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এ তো স্বর্গ, এ তো স্বর্গ, স্বর্গ। ওখানে ওই স্বর্গে গিয়ে বা ওই জান্নাতে গিয়ে গৌরবী দেখতে পাচ্ছে, আরে এ তো থানকুনি পাতা, যে থানকুনি আর দুর্ব ঘাস জড়ানোর জন্য এখানে কত চিন্তা করতো, আজ প্রতিদিন তো পাওয়া যায় না, এক জায়গা থেকে এক জায়গায় যাইতো। আর ওই স্বর্গের দেশে, ওই জান্নাতের দেশে কি দেখতে পাচ্ছে, খালি থানকুনির পাতা, খালি দুব্ব ঘাসের মেলা, মাদার গাছের ঢেকি শালের জঙ্গল, সবগুলো দুই হাত দিয়ে তুলতেছে কে, আমার গৌরবী। আর মনে হচ্ছে এ তো স্বর্গ, এ তো স্বর্গ পেয়ে গেছি, এ তো আমি জান্নাত পেয়ে গেছি। এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। পরের লাইন আমার সব থেকে ফেভারিট, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক, তাই না? হারার মা তো মুসলমান, গৌরবী তো হিন্দু, তাদের দুজনের স্বর্গ বা জান্নাত এক হতে পারে না। লেখা বলছে না 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 না, আসলে গরিবের স্বর্গ এক, সব গরিবেরা এক জায়গায় থাকে, তাই বলছে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক, গরিবের উঁচা নিচা হয় না, গরিবের স্বর্গ একটাই, তোমার পরিচয়, তোমার পেহচান একটাই, তুমি গরিব। স্বপ্ন ভাঙার পর কি হলো গৌরবীর, নেক্সট পর্বে আমরা সে নিয়ে করুণ কাহিনী আলোচনা করব।